আমরা মাছ ধরার মন্ত্র জানি গো বাবু। সদা সদা প্রত্যেকবারের মতো এবারেও মায়ের কাঠামো তোলার দায়িত্ব আমি তোকেই দিলাম। আর কাউকে যে আমি ভরসা করতে পারি না। জলের নিচে ঘর করেছে মাছের দলের বাসা, আমার কথা শুনলে তবে লাগবে ভারী খাসা। এখন সদানন্দ কোথায়? শশী, তোর ছেলে আজ থেকে আমার কাছেই থাকবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার 10 ফিয়ার আনপ্লাগড। অ্যাডভেঞ্চার থেকে অকাল্ট, হরর থেকে থ্রিলার, চেনা অচেনা সব গল্প শুনুন শুধুমাত্র এই ঠিকানায়। আমাদের আজকের গল্প লেখক আলাপন মুখোপাধ্যায়ের লেখা বাসুলি দিঘির উপকথা। গল্প পাঠে অর্ণব। অন্যান্য চরিত্রে অতনু, বিশাল, কৌশিক, সজল, ঋষিতা, প্রিয়ম, অরুময়, অভিজিৎ, বিশ্বজিৎ, নীল, শুভদীপ্ত ও অভিক। এবার গল্পে ফেরা যাক। গাংটুলির মাঠ পার হলেই ভৈরব পোতার জঙ্গল। একটা পুরনো মন্দির আছে সেখানে। সেই মন্দিরে এক সাধু থাকত, রুদ্রদর্শন। পার্থিব বয়স তার যাই হোক না কেন, সবাই বলতো মহাকালের চাকা তার সামনে থমকে দাঁড়িয়েছে। আর সেই জঙ্গলের সুঁড়ি পথ ধরে এগিয়ে গেলেই অদূর বংশীহারি গ্রাম, আমার কর্মস্থল। নানা শ্রেণীর মানুষের বসবাস, তবে তাদের নিজেদের মধ্যে খুব সদ্ভাব। গ্রামটাকে ঘিরে রেখেছে বড় বড় আম কাঁঠালের বাগান। গ্রামের পশ্চিম পাড়ে একটা প্রতিষ্ঠিত দিঘি, বাসুলি দিঘি, জমিদার বাবুদের। আয়তনে বেশ অনেকখানি। দিঘির চারিদিকে বড় বড় গাছপালা আর গাছেদের ছায়ারা দিঘির ছোট ছোট তরঙ্গে দোল খায়। দিঘির দক্ষিণ দিকে একটা দীর্ঘদেহী কাঠবাদামের গাছ আছে। গাছের গোড়ায় লাল পেড়ে সাদা কাপড় জড়ানো। গায়ের লোক বলে বাদামচণ্ডীর থান। থানের কাপড়ে লাল সুতো জড়ানো, মানতে ঢেলা বাঁধা আর মাটির ঘোড়া চড়ানো। প্রতি বছর চৈত্র মাসে এখানে বাদামচণ্ডীর মেলা বসে। বাসুলি দিঘি গ্রামের মানুষের দৈনন্দিন জলের সমস্যা মেটায়। দিঘির খানিক দূরে একটি ভগ্নপ্রায় পঞ্চায়েত অফিস। সেটিই হলো আমার কর্মস্থল ও থাকার ঠিকানা। বাড়ি থেকে বহু দূরে হলেও এমন নির্ঝঞ্ঝাট জায়গা পেয়ে আমি বেশ খুশি ছিলাম। সে গ্রামের মাঠগুলো কোনো সময় ফাঁকা থাকতো না। কোনো না কোনো ফসল চাষ হচ্ছেই। আর সেই সদ্য কাটা ফসল থেকে আমিও বঞ্চিত হতাম না। কেউ আলু দিচ্ছে, কেউ বা কুমড়ো, আবার কেউ দেয় 1 ডজন কচি ডাব। বিনিময়ে পয়সার কথা বললেই বলে, এই তো বাবু পর করে দিলেন, আপনি আমাদের কুটুম বাটুম, আপনার থেকে পয়সা নিলে আমাদের পাপ হবে। পাপ পুণ্যের হিসাব জানি না, তবে সেই টাটকা ফসলের স্বাদ আমি কোনোদিন নিজের বশতে পাইনি। সেই গ্রামেরই এক ছেলে আমার টুকটাক কাজ করে দিত, তার সাথে রান্নাটাও। পরিবর্তে মাস গেলে 100 টাকা আর ওর দুবেলার খাবার ওকে আমি দিতাম। নিজে থেকে কিছুই চাইনি কোনোদিন। নাম তার বরু। মাছ ধরার খুব শখ। দিনের বেশিরভাগ সময় ওই বাসুলি দিঘিতে ছিপ নিয়ে বসে থাকত। সকালে ঘুম থেকে উঠে হাঁক পাড়লে তবে এসে উনুন ধরাতো। একদিন
আমি কিছু অফিসের খাতা সারছি। বরু উনুনে কাঠ জ্বাল দিচ্ছে। হঠাৎই আমার কাছে এসে বলল, বাবু তুমি, এই যা তুমি বলে ফেললাম, বাবু আপনি মাছ ধরতে পারেন? না রে, এই যা 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 যা, তুই তোকারি করে ফেললাম রে। না গো, পারি না। বাবু আপনি ভারী রসিক মানুষ, কিন্তু ঠিক আমাদের বিনুকুড়োর মতো। যাকগে, সত্যি পারেন না? না গো, আমি সত্যিই পারি না। কোনো দিন ধরেননি? কোনো দিন যে ধরিনি তা বলবো না। এই মামার বাড়ি গিয়ে মামার সাথে এক দুবার বসেছিলাম, তবে মাছ পাইনি। তুমি তো শুনেছি খুব ভালো মাছ ধরো। ভালো মানে? মাছের আমার সাথে কথা বলে গো বাবু। ও মা, তাই নাকি? তাহলে আমাকেও শিখিয়ে দিও মাছ ধরা। হ্যাঁ বাবু, কবে যাবেন বলুন? কবে আবার কি? আজই চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, দুপুরবেলা নে খেয়ে বসবোক্ষণ। দুপুরে একটু তাড়াতাড়ি খাওয়া হলো আমাদের। তারপর বরু কোথা থেকে দুটো ছিপ জোগাড় করে আনলো। নারকেল মালাইয়ে করে মাটি খুঁড়ে কেঁচো বের করলো টোপ করবে বলে, আর হাতের মুঠোয় নিজের থালা থেকে বাঁচানো এক মুঠো সাদা ভাত নিল। তারপর আমরা গিয়ে পৌঁছলাম বাসুলি দিঘির পাড়ে। সে প্রথমে হাতের মুঠোয় রাখা সাদা ভাতগুলো জলে ছড়িয়ে দিল। তারপর এক পাশে গিয়ে খানিকক্ষণ কি যেন বলল বিড়বিড় করে। মিনিট পাঁচেক পরে আমার কাছে এসে বলল, চলো বাবু, এই যা আবার চলো বলে ফেললাম। চলুন বাবু, ওই আঁকড় গাছের তলায় বসবো। আজ ব্যাটারা ওই দিকে ভিড় করেছে। কথাটা এমন নিশ্চিত করে বলল যেন কেউ এসে ওকে কানে কানে বলে দিয়ে গেল। গিয়ে বসলাম সেই আঁকড় গাছের তলায়। বললাম, আচ্ছা বরু, বলছি এই মাছেদের সর্দার বুঝি এসে বলে গেল তোমায় তাদের ঠিকানা? আমার কথার কোনো জবাব না দিয়ে সে কেবল হাসল। শীতকালের দুপুর, সূর্যটা ক্রমে মাঝ আকাশ থেকে সরে পশ্চিমে ঢলে পড়ছে। দিঘির পাড়ের গাছের পাতাগুলো হাওয়ায় তীর তীর করে কাঁপছে। একটা দুটো করে শিরীষ পাতা জলের ওপর টুপটাপ করে খসে খসে পড়ছে। সেই হাওয়ায় দিঘির জলের ঢেউয়ের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলে সম্মোহিত হতে হয়। দূরে কোথাও একটা কোকিল কালের হিসাব না করেই অবিরাম ডেকে চলেছে। চারিদিকে আর কোনো সাড়া শব্দ নেই। নির্জন দুপুর বোধহয় একেই বলে। জলের মাছেরা নির্দ্বিধায় বরুর ছিপের অভ্যর্থনা করছে, আর দিঘির পাড়ে ওই দুপুরের ঝিম ধরানো আবহাওয়ায় আমার চোখ দুটো যেন জড়িয়ে আসছে। আঁকড় গাছের গুঁড়িতে হেলান দিয়ে আমি যে কখন ঘুমিয়ে পড়লাম ঠিক বলতে পারি না। খানিক পরে ঘুমের ঘোরে একটা গুনগুন করা অদ্ভুত সুর শুনতে পেলাম। জলের নিচে ঘর করেছে মাছের দলের বাসা, আমার কথা শুনলে তবে লাগবে ভারী খাসা। ও মেছোরানি জল কাটিয়ে ওপর পানে এসো, বড়শি ঘাতা টপকে যেন অবাধ ভালোবেসো। জলের নিচে ঘর করেছে মাছের দলের বাসা। হঠাৎ এই সুরটা শুনে আমার ঘুমটা ভেঙে যায়। দেখি বড় গুনগুন করে একটা ছড়া কাটছে ভারী অদ্ভুত সুর করে। তখন বাজে বিকেল প্রায় 4:30। পাখিরা একটা দুটো করে বাসায় ফিরতে শুরু করেছে। সূর্য দিগন্ত রেখা থেকে আর খানিক দূরে। তার তেজ যদিও ম্রিয়মান হয়ে গেছে, তবু এখনো চারিদিকে বেশ আলো। আমি বরুকে জিজ্ঞেস করলাম, তুমি এতক্ষণ ধরে ছড়া কাটছিলে? হ্যাঁ গো বাবু, এই ছড়াটা আমাদের গায়ে সবাই জানে। এই দিঘির পাড়ে মাছ ধরতে এসে মাছ না পেলে এই ছড়াটা কাটলেই মাছ পাওয়া যায়। সে অনেক কথা বাবু। তোমাদের এই গ্রামে গঞ্জে বড় অদ্ভুত অদ্ভুত সব গল্প শোনা যায়। এই মাছও যে মানুষের ছড়া বুঝতে পারে, তোমাদের এখানে না এলে আমি জানতেই পারতাম না। আমাকেও শিখিয়ে দিও কিন্তু এই ছড়াটা। গপ্প নয় গো বাবু, গপ্প নয়, সত্যি কথা।
কোনো দিন সময় পেলে বিনু খুড়োকে এসে জিজ্ঞাসা করবেন। খুড়োই আমাদের এই ছড়াটা শিখিয়েছে। তারপর থেকে আমি যখন ভর দুপুরবেলা একলা মাছ ধরতাম, তখন আমিও এই দিঘির পাড়ে বহুবার এই ছড়াটা শুনেছি। দিঘির পাড়ে শুনেছো মানে? ও কিছু না বাবু, ও কিছু না। আজ প্রায় কেজি 5 মাছ পেলাম। 2 কেজি মতো আপনার জন্য রেখে দেবো, আর বাকিটা হাটে গিয়ে বেচে আসবো। আর ওই মাছ বেচার টাকা দিয়ে তুমি ছিলিম টানবে, তাই তো? কি যে বলেন বাবু, ও যে শুধু চিলিম নয় গো, ও যে বাবার পেশাদ। চলুন বাবু, আজ বেলা পড়ে এলো, আজ উঠি। এই বলেই আমরা সেদিনের মতো উঠে পড়লাম। সূর্যের যেটুকু আভা পশ্চিম আকাশে দেখা যাচ্ছিল, তাতে অন্ধকার দখল নিতে শুরু করেছে। শোনা যাচ্ছে ঝিঁঝির আঁধার সঙ্গীত। আর আমরা সেই মেঠো পথ দিয়ে ফিরছি। বরুর হাতে মাছ আর ছিপ, আর আমার কাছে একটা মাদুর। ঘরে এসে দেখি কারেন্ট চলে গেছে। বরু রান্নাঘর থেকে হ্যারিকেনটা জ্বালিয়ে এনে বলল, বাবু, আলোটা জেলে দিয়ে গেলাম, হাঁড়িতে ভাত করা আছে, খেয়ে নেবেন। আর কালকে আপনাকে একটু কষ্ট করে না রান্নাটা করে নিতে হবে। কাল আমি বাপকে নিয়ে না একটু শহরে বীরেন ডাক্তারের কাছে যাব। হাঁপানিটা কদিন হলো বাবার খুব বেড়েছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই 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 যে 100 টাকার নোটটা রাখো, আর কি কি অসুবিধে হচ্ছে সব খুলে বলবে ডাক্তারবাবুকে। এবার নিশ্চয়ই ডাক্তারের বকুনিতে তোমার বাবা গড়গড়ার নল টানাটা বন্ধ করবেন। যাও যাও, সাবধানে যাও। কোনো উত্তর না দিয়ে বড়ু হাসতে হাসতে চলে গেল। আমিও হাত মুখ ধুয়ে একটু শরীরটা এলিয়ে দিলাম বিছানায়। এই পাণ্ডব বর্জিত জায়গায় অবসর সময়ে ঘুমই আমার একমাত্র সঙ্গী। কিন্তু সেদিন আর অসময়ে ঘুম এলো না, বরং মাথার মধ্যে কটা কথা ঘুরে ফিরে আসতে লাগলো। কি আশ্চর্য এই গ্রামের লোকগুলো! কত অদ্ভুত গল্পে বিশ্বাস করার মতো সময় এদের কাছে অবাধ। জীবনে কোনো তাড়া নেই, কারো ক্ষতি করার মনোভাব নেই। মাঠের ফসল আর মাটির 4 দেওয়ালই এদের কাছে একমাত্র চাওয়া পাওয়া। কিন্তু বরুটা একটু বেশি অদ্ভুত। বলে নাকি ওই ছড়া শুনলে মাছ আসে। ভাগ্যিস শিক্ষিত বিজ্ঞানীরা এই অজ পাড়া গ্রামের টোটকা সম্বন্ধে অবগত নয়, হলে তাদের সুবিধাই হতো। এসব 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক বলতে পারি না। হঠাৎ কারেন্ট চলে আসায় আমার ব্রিটিশ আমলের পাখাটা ঘুরতে শুরু করে, আর তার সেই হেলিকপ্টারের মতো শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। ঘড়িতে দেখি 10:30 বাজে। বিছানা ছেড়ে উঠে তন্দ্রা ভাবটা কাটানোর জন্য একটু বাইরে গিয়ে দাঁড়ালাম। দেখলাম মাঠের ওপারে গজ পিপুল গাছের মাথার ওপর থালার মতো নবমীর চাঁদ উঠেছে। ঝিঁঝি পোকার সুরে চারিদিক সঙ্গীতময়। 1-2 শেয়ালের ডাকও শোনা যাচ্ছে ওই পূবের মাঠ থেকে। নিস্তব্ধ চরাচর যেন তার নীরবতা দিয়ে তরল আঁধারকে উপভোগ করছে। বড্ড খিদে পেয়ে গিয়েছিল। রান্নাঘরে গিয়ে দেখি বরু ভাত, ডাল, গয়নাবড়ি ভাজা আর কচুর ঘণ্ট করে দিয়ে গেছে। ভারী ভালো রান্নার হাত ছেলেটার। খাওয়া সেরে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসতে বেশি সময় লাগলো না। পরদিন অনেক ভোরে ঘুম ভেঙে গেল। ভাবলাম একটু হেঁটে আসি বাইরে থেকে। সামনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাস রাস্তার কাছে চলে গেলাম। দেখি বরু ওর বাবাকে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছে। আমায় দেখে একটু অবাক হয়ে বলল, বাবু, আজ এত তাড়াতাড়ি উঠে পড়েছেন? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, একদম। কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাই ঘুম ভেঙে গেল। 1 কথা 2 কথার পর ওদের শহরের যাওয়ার বাস চলে এলো। আমিও বাড়ির পথ ধরলাম। বাড়ি এসেই মনে পড়ল আজ রান্নাবান্না এবং যাবতীয় কাজ নিজেকেই করতে হবে। তাই আর দেরি না করে উনুন ধরিয়ে ফেললাম। আগেও নিজে রান্না করে খাওয়ার অভ্যেস ছিল। যা হোক, একটা ভাতে ভাত চাপিয়ে দিলেই হবে। একটা দিনেরই তো ব্যাপার। ঘন্টা 2 পর রান্না মোটামুটি শেষ হলো। তারপর স্নান সেরে দৈনিক খাতাপত্র সারতে বসলাম।
কাজ শেষ হতে ঘণ্টাখানেক লাগলো। তখন ঘড়িতে বাজে প্রায় 12টা। 1টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল। সত্যি বরু না থাকলে সময়টা যেন কাটতেই চায় না। এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস আমার নেই। কি করব ভাবছি, এমন সময় দেখি বরুর ছিপটা রান্নাঘরের দরজার সামনে রাখা। ভাবলাম আজ দুপুরটা মাছ ধরেই কাটাবো। কটা ধরতে পারবো সে তো আমি নিজেও জানি, তবে সময়টা কাটানো নিয়ে কথা। বরুর মতো আমিও এক মুঠোয় সাদা ভাত নিয়ে আর নারকোল মালা করে কেঁচো খুঁড়ে ছিপ হাতে নিয়ে গিয়ে হাজির হলাম দিঘির পাড়ে। গতকাল যেখানে বসেছিলাম সেখানে বসেই হাতের মুঠোর ভাতগুলো ছড়িয়ে দিলাম। আমাকে তো আর কেউ বলে দেওয়ার নেই যে মাছ আজ ঠিক কোন অক্ষাংশ দ্রাঘিমাংশে পাওয়া যাবে, তাই আন্দাজ করেই ফেললাম আর কি। আধ ঘন্টা চেষ্টার পরেও একটা পুঁটি মাছ ছাড়া আমার বড়শির প্রতি আর কেউই সদয় হলো না। এদিকে শীতের দুপুর বেলাটা ছোট হয়ে আসছে। তীর তীর করে হাওয়া বইছে উত্তর থেকে, আর আমার চোখ ঘুম ঘরে আচ্ছন্ন হয়ে আসছে। ছিপটা ডাঙায় রেখে গাছের একটা মোটা শেকড়ে হারান দিয়ে চোখ বুঝলাম। প্রতিদিনের মতো আজকেও টের পেলাম না যে কখন ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ যাওয়ার পর আবার সেই অদ্ভুত ছড়ার সুর শুনতে পেলাম। ঘুমের ঘোরে বেশ অনেকক্ষণ ধরেই সেই সুর আমার কানে ভেসে আসছিল, কিন্তু আমার ঘুমটা ভাঙলো আরো কিছুক্ষণ পর। দেখলাম আমার খানিক পাশে বসে আছে বিনু খুড়ো, তার হাতে ছিপটা, আর খুড়ো গুনগুন করছে। জলের নিচে ঘর করিছে মাছের দলের বাসা, আমার কথা শুনলে তবে লাগবে ভারী খাসা। ও মেছরানি জল কাটিয়ে ওপর পানে এসো, বর্ষে গাঁথা টপকে যেন অবাধ ভালোবেসো। আমি ধড়মড় করে উঠে বসলাম। দেখি বিনু খুড়োর পাশেই মাটিতে পড়ে ছটপট করছে প্রায় কেজি 2 ছোট বড় কাতলা। খুড়ো আমায় দেখে ঘড়ঘড়ে গলায় বললেন, ঘুমিয়ে পড়েছিলেন বাবু? এই দেখেন কত মাছ ধরেছি আপনার জন্য, দেখেন দেখেন। হ্যাঁ গো খুড়ো, ওই একটু চোখ লেগে গেছিল আর কি। হ্যাঁ তা তো বটেই, এমন দুপুরে ঘুম আসে ওই কি। বাবু আর একটু ঘুমিয়ে নেন না, এই ততক্ষণ না হয় আরো 2টো মাছ ধরি। না, আর ঘুম হবে না। আচ্ছা খুড়ো, আমি এতক্ষণ ধরে চেষ্টা করেও এই একটা পুঁটি ছাড়া আর কিছুই পেলাম না, আর আপনি এইটুকু সময় এতগুলো ধরে ফেললেন। আমরা মাছ ধরার মন্ত্র জানি গো বাবু, সেই মন্ত্র আওড়ালেই মাছেদের খোঁজ পাওয়া যায়। আপনাকেও শিখিয়ে দেবো এখন। আচ্ছা, কাল বরুও একটা কি ছড়া কাটছিল, আজকে আপনাকেও কাটতে দেখলাম। আচ্ছা, ওটা কি ছড়া খুড়ো? আর আপনারা এই খালি মাছ ধরতে বসে ওই ছড়া কাটেন কেন? বরু বলছে যে এই ছড়া নিয়ে নাকি একটা গল্প আছে, আপনারা সবাই জানেন। কি বলুন তো ব্যাপারটা? বিনু খুড়োর বয়স এখন প্রায় 70। হাঁপানি থাকার কারণে থমকে থমকে কথা বলেন। গল্পই বটে, এ ছড়া শিখিয়েছিল আমাদের বন্ধু সদানন্দ, আমাদের সদাগো বাবু সদা। সে বলতো এই ছড়া কাটলে নাকি জল বরি এসে কানে কানে মাছেদের ঠিকানা বলে দিয়ে যায়। তাহলে সদানন্দ এখন কোথায় থাকে? সে কোথায় কেউ জানে না বাবু, কেউ না। এর পেছনে একটা অদ্ভুত গল্প আছে, শুনবেন? আমি আর গল্প শোনার লোভ সামলাতে না পেরে সম্মতি জানালাম।
ছিপ ডাঙায় রেখে তিনি বলতে শুরু করলেন। তখন আমাদের এই অঞ্চলের জমিদার ছিলেন চন্দ্রনারায়ণ মুখুজ্জে। আহা, চাঁদের মতোই ছিল তার রূপ। অমন দয়ালু মানুষ এই অঞ্চলে খুব কম ছিল গো বাবু। তার দয়ায় আমাদের গ্রামের লোককে না খেয়ে দিন কাটাতে হয় না। জমিদার বাবুর মা ছিলেন সরলা মোহিনী দেবী। দান ধ্যানে তার হাত ছিল দরাজ। তারই রক্ত হয়েছিল বটে জমিদার বাবুর শরীরে। জমিদার বাবুর এক খুব প্রিয় ভৃত্য ছিলেন শশীকান্ত। অমন অনুগত ভৃত্য পেয়ে জমিদার বাবু এবং কর্তামা দুজনেই খুব খুশি ছিলেন। মুখ থেকে আদেশ পড়ার আগেই প্রায় সব কাজ সেরে ফেলত শশীকান্ত। এই শশীকান্তের স্ত্রী তার 3 মাসের ছেলেকে ফেলে রেখে ক্ষয় রোগে চলে যায় ইহলোক ছেড়ে। তারপর থেকে শশীকান্ত কেমন যেন পাগলাটে হয়ে যায়। কাজকর্মে তেমন মতি ছিল না। বাচ্চা ছেলেটাকে ঠিক সময় খাওয়াতো না। সর্বদাই কেমন যেন আনমনা হয়ে থাকত। ছেলের প্রতি তার এই নির্বিকার ভাবের কথা কানে যায় কর্তামার। একদিন শশীকান্তকে তলব করে কর্তামা বললেন, শশী, তোর ছেলে আজ থেকে আমার কাছেই থাকবে। ওকে বড় করার দায়িত্ব নিলাম। তোকেই কিছুদিন আর কাজে আসতে হবে না। তুই তোর মাসোহারা পেয়ে যাবি সময় মতো। আগে নিজেকে একটু সামলা, তারপর কাজে আসিস। শশীকান্ত ঘাড় নেড়ে বাড়ি চলে যায়। তারপর অনেকদিন গ্রামের কেউ তাকে দেখেনে। জমিদার বাবু কানে সে খবর যেতে তিনি লোক পাঠান তার ঘরে। কিন্তু সবাই গিয়ে দেখে ঘরে দরজা জানলা সব খোলা, কিন্তু কেউ কোথাও নেই। বহু খোঁজাখুঁজির পরেও শশীকান্তর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে কর্তামার কাছে পিতৃমাতৃ পরিচয় ছাড়াই বড় হতে থাকে তার ছেলেটা। ছেলেবেলায় খুব হাসত বলে কর্তামা তার নাম রাখে সদানন্দ। জমিদার বাড়ির আবহাওয়ায় সদানন্দ বড় হয়ে ওঠে। আমার সাথে ভারী ভাব ছিল সদার। তখন আমাদের বয়স 12 বছর। হ্যাঁ, ছোট থেকেই লেখাপড়ায় খুব আগ্রহ ছিল না ওর। সারাদিন ওই দিঘির ধারে বসে মাছ ধরত, আর রাতে গিয়ে কর্তামার কাছে বায়না করত গল্প শোনবার। বিছানায় গা এলিয়েই তার একটাই কথা, কর্তামা, আজকে আজকে ওই গল্পটা বলো না কর্তামা। কোন গল্পটা রে? ওই যে ওই মাছ ধরা মন্ত্রের গল্প গো। আর কতবার শুনবি ওই একই গল্প? ও কর্তামা, কর্তামা, ও কর্তামা, বলো না গো, বলো না। আমার শুনতে ভারী ভালো লাগে। আচ্ছা শোন তবে। বাসুলি দিঘির জলের নিচে একটা জলপরি থাকে। কি সুন্দর দেখতে তাকে। চকচকে সাদা গায়ের রং, সোনালি তার মাথার চুল, 10 আঙুলে 10টা আংটি, মাথায় ঝিনুক আর মুক্ত দিয়ে গাঁথা মুকুট। আর তাদের পিঠের কাছে থাকে 2টো সাদা ডানা। ডানার ওপরে জলে অনেক জোনাকির মতো আলো। তাই তারা যেখান দিয়ে ঘোরাফেরা করে সেখানটা আলো হয়ে থাকে। জলের নিচের সব কিছু তাদের জানা। তারা জানে মাছেদের ঠিকানা। আর একটা ছড়া আছে যেটা জলপুরীর কাছে গিয়ে পড়লে তারা কানে কানে এসে মাছেদের ঠিকানা বলে দেয়। জলের নিচে ঘর করিছে মাছের দলের বাসা, আমার কথা শুনলে তবে লাগবে ভারী খাসা। ও মিছরানি জল কাটিয়ে ওপর পানে এসো, বর্ষি গাথা টপকে যেন অগাধ ভালোবেসো। এই গল্প শুনতে শুনতে সদানন্দ ঘুমিয়ে পড়ত। তারপরে সকাল হলেই ছিপ হাতে করে আমার বাড়িতে ডাকতে আসতো। এ বিনু, বিনু কই রে? চল 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 আমার সাথে, আজকে একটা জিনিস দেখাবো তোরে। কি জিনিস রে? আগে চল তো, তারপরে কমু।
এরপর দুজনে মিলে পুকুর পাড়ে গিয়ে বসতাম। দেখতাম খানিকক্ষণ এক কোণে গিয়ে কি যেন ভিড় ভিড় করত। তারপরে সে বলতো, নে নে ওই পুপকর্ন ঘেসে স্টার্ট কর দেখি। কেন রে? পুপকর্ন ঘেসেই কেন? আরে বাবা দেখলি নে, ওই ওই জলপরীদের কাছ থেকে মাছেদের ঠিকানা জেনে নিলাম। আচ্ছা ঠিক আছে, তোরে পরে শিখাই দিমু। এই বলে সে পাখি পড়ানোর মতন আমাকে সেই ছড়াটা মুখস্থ করিয়ে দিল। আর সত্যি কিছুক্ষণ সেটা বলার সঙ্গে সঙ্গেই যেইখানে চার করেছিলাম ঠিক সেইখানেই যেন মাছেরা এসে ভিড় করতে শুরু করলো। আমি তো অবাক। মনে একটা খটকা থাকলেও সদার এই কীর্তি দেখে আমি আরও ওর নাওটা হয়ে পড়লাম। যেইখানেতেই যাই দুজনে একসাথেই যাই, শুধু রাতের সময়টুকু যে যার বাড়িতে, আবার সকাল থেকে একসাথে। প্রথম প্রথম আমার বিশ্বাস হতো না যে সত্যি এমনটা হতে পারে। তবে একটা ঘটনার পরেতে গায়ের সকলেই মানতে বাধ্য হলো যে সদার মধ্যে কিছু না কিছু একটা ব্যাপার আছে। কিছুদিন পরেই জমিদার বাড়িতে মহা ধুমধাম করে জমিদার বাবুর ছেলের মুখের ভাত হবে। প্রায় 1000-1,500 লোক খাবে সেই দিন। এ গাঁয়ের কারোর বাড়িতে সেদিন হাঁড়ি চড়বে না। এমনকি আশেপাশের গাঁয়েরও প্রায় অর্ধেক লোকের নেমন্তন্ন থাকবে সেদিন। সব আয়োজন খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও গোল বাঁধল অনুষ্ঠানের দিন সকালে। রতন জেলে 200 কেজি মাছ ধরে নেওয়ার দায়িত্ব দিয়েছিল। সেদিন সকালবেলা জমিদার বাড়িতে রতন ভয়ে ভয়ে জমিদার বাবুকে বলল, বাবু ক্ষমা করবেন, ভোর রাত থেকে 8 জন লোক মিলে জাল ফেলে এই 10 কেজির বেশি আর একটাও মাছ পাইনি বাবু। এইদিকে গতকাল দেখে গেছি মাছে জলে হয়ে আছে পুকুর। সেই রাত থেকে চেষ্টা করতেছি বাবু। এখন এখন হাল ছেড়ে আপনার কাছে এলাম। আমাদের ক্ষমা করেন বাবু। 200 কেজি মাছ তো দূরে থাক, এই কেজি 10 মতো হইছে। আমাদের ক্ষমা করেন বাবু, আমাদের দ্বারা আর হবেনি বাবু, আর হবেনি। বলিস কি রতন? আর কিছুক্ষণ পর থেকে লোকজন আসা শুরু করবে, 12টার মধ্যে তাদেরকে খেতে দিতে হবে, আর এখন বলছিস সবে 10 কেজি মাছ পেয়েছিস? ভগবান, এখন আমি কি করব? আমার তো আর মান সম্মান কিছু থাকবে না রে। কর্তামা ঘরের ভেতর থেকে সব কিছু শুনছিলেন এতক্ষণ। এইবারে তিনি ঘর থেকে বেরিয়ে এসে একটা কথাই বললেন, সদানন্দ কোথায়? খুঁজে আন তাকে। অনেক খোঁজাখুঁজির পরেতে সদাকে পাওয়া গেল তালপুকুরের মাঠে। গুলতি করে ডাক পাখি মারছিল। লোকে গিয়ে তাকে ডেকে নিয়ে এলো জমিদার বাড়িতে। সে এত লোক দেখে প্রথমে তো ঘাবড়ে গেল। তারপরে তা কর্তামার সামনে গিয়ে বলল, কর্তামা, আপনি আমারে ডাকছেন? দেখ সদা, এদের কাণ্ড দেখ। সেই ভোর রাত থেকে 9 জন মিলে জাল ফেলেও 200 কেজি মাছ ওরা জোগাড় করতে পারলো না। পেয়েছে 10 কেজি মাছ, আর কিছুক্ষণ পর থেকে লোক আসা শুরু করবে। তারা খাবে কি বলতো? তুই এক্ষুনি জাল নিয়ে যা দিঘির পাড়ে। বেলা 11টার মধ্যে আমার 200 কেজি মাছ লাগবে সদা। অত বড় দিঘি মাছে জলে হয়ে আছে, বলে নাকি মাছ নেই। তুই যদি না পারিস তো জমিদার বাবুর সম্মান, আমার সম্মান সব মাটিতে মিশে যাবে। সেই দিন কর্তামা সম্মানের কথাটা কেন বলেছিলেন আমি জানি। কারণ সদা যদি শোনে সেই কাজে কর্তামার মান সম্মান জড়িয়ে আছে, তাহলে সে তার প্রাণ দিয়েও সেই কাজটা করবে। তারপরে খানিকক্ষণ কথাবার্তার পরে সদা জাল হাতে বেরুলো জমিদার বাড়ি থেকে। তার পেছনে পেছনে বাসুলি দিঘির পাড়ে জড়ো হলো অনেক লোক, যেন মেলা বসেছে। জমিদার বাবু নিজে এসে দাঁড়িয়েছেন বট গাছের তলায়। এক চাকর তার মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আরও সব গোমস্তা, লেটেল ইতিউতি ছড়িয়ে আছে।
সদা এসে দাঁড়ালো এই আঁকড় গাছের তলায়। তার পাশেতে আমি দাঁড়িয়ে জাল হাতে করে। বুকের ভেতরটা কেমন ডিপ ডিপ করছিল আমার, কিন্তু সদার চোখে মুখে কোনো চিন্তার ছাপ দেখছি না, যেন সে একেবারে নিশ্চিত যে মাছ জলে উঠবেই। তারপর এক হাঁটু জলে বাঁকের মধ্যে সে নামলো, হাতের মুঠোয় রাখা সাদা ভাতগুলো ছড়িয়ে দিল জলে, আর বিড়বিড় করে আওড়াতে লাগলো সেই ছড়া। জলের নিচে ঘর করিছে মাছের দলের বাসা, আমার কথা শুনলে তবে লাগবে ভারী খাসা। ও মেসরানি জল কাটিয়ে ওপর পানে এসো, বর্ষি খাতা টপকে যেন অবাধ ভালোবেসো। জলের নিচে করিছে সে দলের ভাষা, আর কথা শুনলে লাগবে বেভারি খাসা। ও মেসরানি কাটিয়ে ওপর পানে এসো, বর্ষি খাতা টপকে যেন অবাধ ভালোবেসো। এদিকে যে জেলেরা মাছ না পেয়ে ফিরে এসেছে, তাদের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। কেউ কেউ আবার বলছে, আমরা পারলাম না, আর কালকের এই সোঁড়া নাকি মাছ ধরে দেবে। দাঁড়াও না, ওই ছেলে এক্ষুনি উঠে আসবে খালি হাতে। ঠিক হবে, যখন একটাও মাছ না পেয়ে ফাঁকা হাতে ওপরে উঠে আসবে, তখন বুঝবে ঠেলা। পাড়ে জমা হওয়া লোকেরা এবার কোলাহল করতে শুরু করেছে। আধ ঘন্টা সময় কাটলো, কিন্তু সদার জালে কোনো মাছই পড়ল না। দেখলাম সদার কপালেও বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। জমিদার বাবুর মুখে চোখে অস্বস্তি। দিঘি পাড়ের কোলাহল আরো বেড়েছে খানিক। সবার চোখে মুখে উত্তেজনা ফুটে উঠছে একেবারে। আমার হাত পা তো ঠান্ডা হয়ে গেছে ভয়েতে। এদিকে দিঘিতে যে মাছ আছে তার কোনো আন্দাজই করা যাচ্ছে না। জল একদম থিতু। দেখলাম সদা ধীর পায়ে উদাস মুখে জল থেকে উঠে আসছে। সবাই তো অবাক। তারপর একটা গাছের আড়াল দিয়ে বিড়বিড় করে কার সাথে কথা বলে এলো যেন। হাতের ইশারায় আমায় জাল নিয়ে একটু সামনে নিম গাছের ঘাটে ডাকলো। হঠাৎ জায়গা পাল্টানোর ব্যাপারটা আমি আর বাকি সকলে কেউই ধরতে পারলাম না। তারপরে সে জলে নেমে আবার জাল ফেললো। ওর দেখা দেখি আমিও ফেললাম। দেখলাম সদা এবার ঘন ঘন আওড়াতে লাগলো সেই ছড়াটা, আর অনেক জোরে জোরে আওড়াচ্ছিল। আর সেই অদ্ভুত ছড়া এবার প্রায় লোকেরা শুনতে পাচ্ছিল। আচমকা সদা টান মারলো সেই জালের দড়ি ধরে, আর মুহূর্তের মধ্যেই এক ঝাঁক রুই মাছ লাফালাফি করতে শুরু করলো সেই জলের মধ্যে। জমিদার বাবু খুশি হওয়ার বদলে প্রথমটা একটু অবাকই হলেন, আর বাকি সকলেও তাই। তারপরে যখনই সে জাল ফেলে কেজি 10 করে মাছ উঠে আসে। এই করে প্রায় 200 কেজি মাছ উঠল সেদিন। এই ঘটনায় একেবারে শোরগোল পড়ে গেল চারিদিকে। গাঁয়ের লোকেরা সদাকে কাঁধে করে নিয়ে সারা গ্রাম ঘুরিয়ে তারপরে জমিদার বাড়িতে নিয়ে এলো। সবার আগে তার জন্য পাত পাড়া হলো জমিদার বাবুর আদেশে। কর্তামা নিজে পরিবেশন করে খাওয়ালেন সদাকে। জমিদার বাবু তো ভারী খুশি হয়ে নিজের গলা থেকে একটা সোনার হার খুলে সদাকে পরিয়ে দিলেন। সেই দিন তো সে সত্যিই জমিদার বাবুকে অপমানের হাত থেকে বাঁচিয়েছিল। এই হলো আমাদের সদা। এখন সদানন্দ কোথায়? হ্যাঁ, কেউ জানে না। জানে না মানে? মারা গেছে নাকি? আগে না, তবে কেউ জানে না। এইটাই আসল কাহিনী বাবু। কেউ জানে না সদা আসলে কোথায় গেল। আরো একটা কাহিনী বলতে বাকি আছে, শুনুন। তবে সেই কাহিনীটা শুনুন। আমাদের জমিদার বাড়িতে মহা ধুমধাম করে দুর্গা পুজো হতো। সেই বেড়েতে ধুম একটু বেশি ছিল, কারণ
সেইবারে ছিল জমিদার বাবুর ছেলের উপনয়ন। তাই কর্তা মা চাইছিলেন মহা ধুমধাম করে দুর্গাপুজো করে মাকে তুষ্ট করে তারপরে উপনয়নটা হোক। এই কয়েক বছরে সদার সঙ্গে আমার আরো বন্ধুত্ব হয়ে গেছিল। সদা মাছ ধরাটা বেশ আয়ত্ত করে একজন পাকা জেলে হয়ে উঠেছিল, আর সেটাই হলো তার রুজি রুটি। তা সে কর্তামার শেখানো মন্তরের জোরেই হোক বা নিজের গুণেই হোক, সে বেশ বড় মিশুকে ছিল বাবু। তাকে বাইরে থেকে মাছ ধরার জন্য লোকেরা ডেকে নিয়ে যেত, আর সাথে যেতুম আমি তার ছাগরে ধরে। কিন্তু প্রতিবার দুর্গা পুজোর সময় সে কারুর ডাকে মাছ ধরতে যেত না। সে বলতো, আমাদের জমিদার বাড়িতে দুর্গাপুজো গা বাবু, গোটা 3 গায়ের লোকে খায়। এখন কি আমি যেতে পারি? গেলে কর্তা রাগ করবে না? এইরকম করে অনেকজনকে সে ফিরিয়ে দিত। তার কাছে জমিদার বাড়ি সবার আগে। দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো। সদা প্রায় সব কাজের দায়িত্বই নিজের কাঁধে তুলে নিল। সে চাইতো না জমিদার বাবুর ওপরে কোনো রকম চাপ পড়ুক। বাঁশ বাঁধা থেকে ফুল আনা, দালান পরিষ্কার থেকে পরিবেশন, সবই সে করত। আলোয় সেজে উঠল সারা জমিদার বাড়ি। নহবত বসলো নাট মন্দিরে, পুরোহিত আনা হলো সুদূর কাশী থেকে। মহা সমারোহে পুজোর দিনগুলো কাটতে লাগলো। দেখতে দেখতে দশমী চলে এলো। মাকে বাঁশুলি দিঘিতে ভাসানো হবে। সেবার দিঘি নদীর জলে বেশ ফুলে ফেপে উঠেছিল। মাকে নিয়ে যাওয়া হবে কাঁধে করে। বাড়ির বউয়েরা মাকে বরণের পালা শেষ করলো। সবার চোখের কোণেই জল চিকচিক করছিল বাবু। মনে হলো যেন মায়ের চোখেও জল। মূর্তির পাদানির সাথে বাঁশ বাঁধা হলো, কাঁধে তোলা হলো মাকে। ঠাকুর বেরোনোর সময় জমিদার বাবু সদাকে হাঁক দিয়ে বললেন, সদা, সদা, প্রত্যেকবারের মতো এবারেও মায়ের কাঠামো তোলার দায়িত্ব আমি তোকেই দিলাম। আর কাউকে যে আমি ভরসা করতে পারি না। আজ ভাসানের খানিক পরেই তুলে আনবি কাঠামোটা। মা যেন এক রাতও চালার বাইরে না থাকেন, কেমন? আপনি কোনো চিন্তা করবেন না কর্তা। আজই মায়ের কাঠামো মায়ের ঘরে বসবে, এ আমি কথা দিলাম। মা একদিনও ঘর ছাড়া হবেন না কর্তা। এই বলে সে একটা মোটা কাঠি দড়ি কাঁধে নিয়ে চলল মায়ের পিছনে পিছনে। শরতের বিকেল, কাশফুল ঢাকা পথ দিয়ে মা চলেছেন। ঢাকি ধরেছে বিদায়ের বাজনা। চারিদিকে কেমন যেন মন খারাপ মিশে আছে। মাকে নামানো হলো দিঘির পাড়ে। দুটো নৌকো পাশাপাশি বাঁধা ছিল দিঘিতে। নৌকো দুটোর মাঝখানে রাখা হলো মা দুর্গাকে। এভাবেই প্রতিবার ভাসান হতো। নৌকা দুটো দুপাশে সরে যেত, আর মা মাঝখান থেকে জলের মধ্যে পড়ে যেতেন। মাকে ভালো করে বাঁধা হলো নৌকো দুটোর সাথে। এইদিকে জমিদার বাবুর ছেলে বায়না ধরল সেও নৌকো করে যাবে মাছ দিঘিতে। কারুর বাধা শুনতে রাজি নয় সে। কান্নাকাটি শুরু করলো। অবশেষে তার জেদের কাছে হার মানতে হলো সবাইকে। জমিদার বাবু সদাকে বললেন, সদা, ওকে তুই একটু দেখে শুনে নিয়ে যাস। সবসময় হাতটা ভালো করে ধরে থাকবি। দিঘি আজ ফুলে আছে একদম, খুব সাবধানে যাস কিন্তু। আপনি কিচ্ছু চিন্তা করবেন না কর্তা, এই এই আমি আছি। ওকে সব সময় এরকম শক্ত করে ধরে রাখবো। এরপরে মাঝি নৌকো ছেড়ে দিল। নৌকা করে যাচ্ছে দুই মাঝি, আমি, সদা, জমিদার বাবুর ছেলে আর দুই লেঠে। সেদিন নৌকোটা যেন প্রথম থেকে একটু বেশি তুলছিল। মাঝিদের কানাকানিতে বোঝা গেল তারাও নৌকো বইতে খুব একটা সাহস পাচ্ছে না। নৌকা গিয়ে দাঁড়ালো মাঝ দিঘিতে। মায়ের কাঠামোর সাথে নৌকোর বাঁশের দড়ি যে বাঁধন ছিল তা আলগা করতে লাগলো সদা।
নৌকোর দুলুনি আরো বেড়েছে। এদিকে দূরের সবাই লক্ষ্য করলো জলের উপরে উঁচু ঢেউয়ের মতন কি যেন একটা এগিয়ে আসছে আমাদের দিকে। সদা চেঁচিয়ে বলে উঠল, হরপা আসছে মাঝি, হরপা আসছে, তাড়াতাড়ি করো গো মাঝি, নৌকা যে যার এক পাশে সরাও তাড়াতাড়ি। পার থেকে লোকেরা চেঁচাতে শুরু করেছে, হরপা আসছে, হরপা আসছে। তখন বানটা অনেকটাই কাছে এসে গেছে। সেই চেঁচামেচিতে ঢাকের শব্দ চাপা পড়ে গেছে, জল যেন ফুঁসতে শুরু করলো। এই সময় নৌকো দুটোকে মাঝি হঠাৎ দুদিকে সরিয়ে নিয়ে গেল, আর মায়ের মূর্তি জলের মধ্যে পড়ার সাথে সাথে নৌকোতে একটা বেদম ধাক্কা লাগলো। আর সেই ধাক্কায় জমিদার বাবু ছেলে গিয়ে পড়লো জলের মধ্যে। চারিদিক থেকে একেবারে হই হই রব উঠল। সদা কোনো কিছু চিন্তা না করে ঝাঁপ মারল জলে। সে অনেকক্ষণ জলে দাপাদাপি করল। অবশেষে জমিদার বাবু ছেলে চুলের মুঠি ধরে সে তুলে আনলো ডাঙায়। ততক্ষণে বান আরো কাছে চলে এসেছে। হাঁপাতে হাঁপাতে সদা বলল, বিনু, বিনু কাঁচিটা দে, বিনু কাঁচিটা দে, এই সময় মাকে তুলে আনে আমি, না হলে বানে ভাসিয়ে নিয়ে গেলে আর পাওয়া যাবে না কাঠামো। কি বলছিস কি সদা? জল এমন করে ফেপে আছে, তুই এখন কাঠামো তুলতে যাবি? ও কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। আরে বাবা, জল পড়ি আছে আমার সাথে, ভয় কিসের? দেখ সদা, এটা ঠাট্টা করার সময় নয়। আরে বাবা, ঠাট্টা করিনি আমি, কাঁচিটা দে। এই বলে প্রায় এক প্রকার জোর করে কাঁচিটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে সে নামলো জলে। তারপরে সাঁতার কাটতে কাটতে গেল যেখানে ওই মাকে ভাসানো হয়েছিল। দেখে বোঝা যাচ্ছিল তার স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতে বেশ কষ্টই হচ্ছে। জমিদার বাবুর ছেলেকে তুলে আনতে আনতে সে এবারে কাহিল হয়ে পড়েছিল। মাঝ জলে সদা হাত তুলে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সদ্য মরণের হাত থেকে রক্ষা পাওয়া জমিদার বাবুর ছেলেকে পেয়ে সবাই একেবারে আনন্দে সদার কথা ভুলেই গেল। আর সাথে সাথে জলের নিচে তলিয়ে গেল সদা। ডাঙা থেকে সবাই তারও স্বরে চিৎকার করে উঠল। সবাই হাঁক পাড়তে শুরু করলো সদা সদা বলে। অস্থির হয়ে জমিদার বাবু চেঁচিয়ে ডাকতে শুরু করলেন। বান তখন তার নিজের বেগে বেয়ে যাচ্ছে। অনেক চেঁচামেচির পরেও সদার আর দেখা পাওয়া গেল না। বহুক্ষণ পরে অনেক দূরে যেখানে দিঘি গিয়ে মিশেছে নদীর সাথে, তার কিছু আগে জল থেকে ভেসে উঠল মায়ের কাঠামোটা। কিন্তু সদাকে আর খুঁজে পাওয়া গেল না। জমিদার বাবুর আদেশে শহর থেকে ডুবুরি এনে তন্ন তন্ন করে খোঁজা হয়েছিল সদাকে। কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। সবাই ধীরে ধীরে হাল ছেড়ে দিল এবং কিছুদিন পরে জমিদার বাবু নিজেও। কর্তামা কিছুদিন কারোর সাথে কোনো কথা কইল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। কিন্তু এত কিছুর পরেও সদাকে আর পাওয়া গেল না। কর্তামা একদিন গ্রামবাসীদের ডেকে আদেশের সুরে বললেন, যতদিন না পর্যন্ত সদার দেহ পাওয়া যাচ্ছে কেউ যেন তাকে মৃত না বলে। তারপর থেকে আমি একা হয়ে গেলাম। সদানন্দ কোনোদিন পার খুঁজে পেয়েছিল কিনা ঠিক বলতে পারিনি, তবে সে আর কোনোদিনও ফিরে আসেনি। সেই থেকেই বাঁশুলিতে গিয়ে ধারে যখন একা এসে বসতাম আর দিঘির পাড়ের হাওয়ায় চোখ জুড়িয়ে আসত, ঠিক সেই সময় ফিস ফিস করে শুনতে পেতাম সদার সেই ছড়া, যাকে বলে মন্তর। আমি একা নই, এ গায়ের বহু লোকে শুনেছে।
প্রথম প্রথম সবাই ভয় পেত, তারপরে সবার গা সওয়া হয়ে যায়। কেউ কেউ উপদেশ দেয় যে গয়া গিয়ে পিণ্ডি ধোয়ার জন্য, কিন্তু কর্তামার কঠোর নিষেধ ছিল। তিনি মনে করতেন সদা সর্বদাই সেই গাঁয়েরই কোথাও থাকে। সেদিন জলে ভেসে যেতে যেতে সেই ছড়া সে কেটেছিল কিনা আমি জানি নে, তবে তার জলপরি তাকে জল থেকে আর তুলে আনেনি। মাছেদের ঠিকানা জানা সদা নিজেই হারিয়ে গেছে কোথায় কেউ জানে না। এ গাঁয়ের কেউ তাকে মৃত বলে না কোনোদিন, এখনো লোকে বিশ্বাস করে। সেই ছড়া কাটলে নাকি জলপরি তাদের কানের কাছে এসে মাছেদের ঠিকানা বলে দিয়ে যায়। হ্যাঁ, এই হলো আমাদের সদার গল্প বাবু। আজ উঠি, বেলা পড়ে এলো তো। এই বলে বিনু খুড়ো তার গল্প শেষ করল। সত্যি গ্রামগঞ্জের হাওয়া বড়ই অদ্ভুত। কাহিনীটাকে নিছকই একটা গল্প হিসেবেই শুনলাম সেদিন, কিন্তু এরপর থেকে যেদিনই আমার একা মাছ ধরতে ইচ্ছা হয়েছে, যখন দিঘির পাড়ে কেউ থাকতো না আর অবসন্ন দুপুরের হাওয়ায় আমার চোখের পাতা বুজে আসতো, ঘুমের ঘরেই আমি ফিসফিস করে শুনতে পেতাম সেই ছড়া। ঘুম ভেঙে এদিক ওদিক তাকাতাম, কেউ কোথাও নেই। চারিদিকে অবসন্ন দুপুরের থমথমে ভাব। হাওয়া বইতো যেদিকে, বাঁশুলি দিঘি মিশেছিল নদীর সাথে সেদিক থেকে। কেমন লাগলো আমাদের আজকের গল্প বাঁশুলি দিঘির উপকথা? কমেন্ট বক্সে লিখুন আপনার ফিডব্যাক। পরবর্তী গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ফলো করতে পারেন ফেসবুক ও ইনস্টাগ্রামে। শুনতে থাকুন থ্রিলার 10। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।